আমি জাদুবিদ্যা শিখে গেছি। এবার আমার আর একটি সাধনা পূর্ণ হলেই আমি বনের সব থেকে বড় জাদুকর হয়ে যাব। কিন্তু তার জন্য আমাকে আরো কয়েকদিন কষ্ট করতে হবে। যাই, এখন সাধনা পূরণের কাজে বেরিয়ে পড়ি। এরপর ঈগল একটা ব্যাগ নিয়ে উড়তে থাকে, আর উড়তে উড়তে সে একটা গাজরের ক্ষেত দেখতে পায়। তারপর সে গাজরের ক্ষেতের কাছে চলে আসে। এই তো গাজরের ক্ষেত পেয়ে গেছি। এই গাজর ক্ষেতটাই যে আমার দরকার। কিন্তু এই ক্ষেতটা আগে আমাকে কিনে নিতে হবে। ওই তো একটা পাখি আসছে, ওকে জিজ্ঞাসা করতে হবে। এই যে পাখি, এদিকে শোনো তো। জি দাদা, বলো কি বলবে। এই গাজরের জমির মালিককে তুমি চেনো? হ্যাঁ দাদা, চিনি। এটা টুনির গাজরের ক্ষেত। তাহলে আমাকে টুনির বাড়িতে নিয়ে চলো তো। এরপর কবুতর ঈগলকে নিয়ে টুনির বাড়িতে চলে যায়। টুনি, টুনি, বাড়িতে আছিস? হ্যাঁ কবুতর দাদা, আছি। তা আমাকে কিভাবে ডাকছো কেন? মানে আমি পাশের বন থেকে তোমাদের বনে গাজর কিনতে এসেছি। তোমার জমির গাজরগুলো অনেক ভালো হয়েছে, তাই ভাবছি তোমার জমির সব গাজর কিনে নিব। এটা তো খুব ভালো কথা দাদা, কিন্তু আমি খুব গরিব পাখি, তাই আমাকে কিন্তু বাজারের দামটাই দিতে হবে। আরে দাম নিয়ে কোনো চিন্তা করো না, বাজারের দামের থেকে বেশি দাম দিব। কিন্তু আমি গাজরগুলো কদিন পরে তুলে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর ঈগল টুনিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে। আর সন্ধ্যা হতে ঈগল গাজর ক্ষেতের পাশে থাকা একটা গাছের নিচে বসে পড়ে। আশেপাশে তো কোনো পাখিকেই দেখতে পাচ্ছি না। ওই তো দুটো পাখি বাজার নিয়ে আসছে, ওদেরকে এবার শিকার করতে হবে। শালিক, আজ আমি কাকুলির পছন্দের বড় মাছ এনেছি। আজ কাকুলি বড় মাছ দেখে অনেক খুশি হবে। আমার বউয়ের জন্য আমি তরমুজ কিনে এনেছি। আমার বউ তরমুজ খেতে খুব পছন্দ করে। এভাবে শালিক আর কালু গল্প করতে করতে আসতে থাকে। আর যেই না টুনির গাজরের ক্ষেতের কাছে আসে, ঠিক তখনই ঈগল জাদু দিয়ে কালু আর শালিককে গাজর বানিয়ে ক্ষেতের মধ্যে রেখে দেয়। একসাথে দুটো পাখিকে ধরতে পারলাম, আর 8টা পাখিকে ধরতে পারলেই আমার সাধনা পূরণ হবে। আজ বনে ফিরে যাই, কাল সন্ধ্যায় আবার এখানে আসবো। এরপর ঈগল তার বনে চলে যায়। আর এদিকে কালু বাজার নিয়ে বাড়িতে না ফেরার কারণে কাকুলি চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, কালু এখনো বাড়ি ফিরছে না কেন? প্রতিদিন তো সন্ধ্যার পরে বাড়িতে চলে আসে। আজ রাত হয়ে গেছে, তবুও আসার নাম নেই। হয়তো বাজারে বড় মাছ খুঁজছে, তাই এত দেরি করছে। আমি বরং এখন একটু বিশ্রাম নিয়ে নেই, কালু ফিরলে আবার রান্না করতে হবে। এসব বলে কাকুলি বিশ্রাম নিতে থাকে। আর বিশ্রাম নিতে নিতে সেখানে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। কাল রাতে আমি এত ঘুমিয়েছিলাম যে কালু এসেছে তবুও উঠিনি। কালু বুঝি রাগ করে রান্না বসিয়ে দিয়েছে। কালু, কালু, দেখে কত বড় মাছ এনেছো। এ কি, রান্নাঘরে তো কালু নেই। তার মানে কালু রাতে বাড়িতেই ফিরেনি। না, আমাকে এক্ষুনি কালুর খোঁজে বেরোতে হবে। টুনি, এই টুনি, তোর কালু দাদাকে দেখেছিস? না তো কাকুলি দিদি, কালু দাদা শালিক দাদা আবার কোথায় হারিয়ে গেল? শালিক দাদার বউ দাদার কথা জিজ্ঞাসা করেছিল। কি বলছিস এসব? শালিকও হারিয়ে গেছে? না জানি দুজন বাজার করতে গিয়ে কি বিপদে পড়লো। আমি বরং বাজারের দিকেই যাই। এরপর কাকুলি বাজারের দিকে চলে যায়। আর পুরো বাজার ঘুরেও কোথাও কালুকে খুঁজে পায় না। তারপর কাকুলি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। আর এভাবেই সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে। আর সন্ধ্যা হতেই ঈগল একটা প্লাস্টিকের কাগজ নিয়ে গাজরের জমিতে চলে আসে। এই প্লাস্টিকের কাগজ দিয়ে এখানে একটি ছাউনি বানিয়ে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি 10টা পাখিকে ধরতে পারবো। দাদা, আজই জমির গাজর তুলবে নাকি? ছাউনি বানাচ্ছ যে? আরে না না, গাজর তো কদিন পরে তুলবো। ক্ষেত থেকে যদি কেউ গাজর চুরি করে নিয়ে যায়, তাই ছাউনি তুলে এখানে বসে গাজর পাহারা দিব।
ও আচ্ছা, ভালো বুদ্ধি করেছো দাদা। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। একে কিছুতেই যেতে দেওয়া যাবে না। টুনি, এই টুনি, তুই নাকি বাজারের বীজ কিনতে যাবি? গেলে আমার সাথে চল। কবুতর দাদা, সন্ধ্যা হয়ে গেছে, তাই আজ আর যাব না। মেয়েটা রুটি খেতে চেয়েছিল তো, তাই দোকানে আটা নিতে যাচ্ছি। টুনি, তোমার হাতের রুটি খুব মজার হবে। আমাকে একটা রুটি দিয়ে যেও তো। আর সাথে তোমার মেয়েকেও নিয়ে এসো। তোমার মেয়েকে তো এখনো দেখিনি, তাই আজ দেখবো। আচ্ছা ঠিক আছে দাদা, দিয়ে যাব। যাই হোক, আজ দুটো পাখিকে পাবো। আর 6টা পাখি হলেই আমার মিশন সাকসেস হবে। হা 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 হা। এসব বলে ঈগল হাসতে থাকে, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা টুকি, টর্চ লাইটটা হাতে নে তো। আগে ঈগল দাদাকে দুটো রুটি দিয়ে আসি, তারপর বাড়িতে এসে আমরা মামি মজা করে রুটি খাবো। আচ্ছা ঠিক আছে মা, চলো। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশি রাতের ফাগুনে জ্বলি আমি প্রেমের আগুনে। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যাহারে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না হারে। এভাবেই কবুতর গান গাইতে গাইতে বাড়ির দিকে আসছিল। আর যেই না গাজরের ক্ষেতের কাছে আসে, আর ঠিক তখনই ঈগল তার জাদু শক্তি দিয়ে কবুতরকেও গাজর বানিয়ে গাজর ক্ষেতের মধ্যে রেখে দেয়। আর তখনই টুকি ও টুনি গাছের আড়াল থেকে সবটা দেখে ফেলে। আমি কি দেখলাম? এই ঈগল তো দেখছি একটা জাদুকর। আমাদের বনের পাখিদের নিয়ে যাওয়ার জন্য আমার কাছ থেকে গাজরের ক্ষেতটা কিনে নিয়েছে, যাতে কেউ তার অপকর্মের কথা জানতে না পারে। কিন্তু আমি তোর চালাকি তো ধরে ফেলেছি, শয়তান ঈগল। যাই, কথাটা বনের সবাইকে বলি। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো, নয়তো শয়তান ঈগল আমাদেরও গাজর বানিয়ে রাখবে। সুখী দিদি, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার যে সর্বনাশ হয়ে গেছে। আরে টুনি, কি হয়েছে? তাড়াতাড়ি বল আমাকে। এরপর টুনি সুখীকে সব কথা খুলে বলে। ওই শয়তান ঈগল তাহলে কালু আর শালিককেও গাজর বানিয়ে রেখেছে। চল, আমরা সবাই মিলে ওকে আটকে রাখি। ঈগল তো জাদু জানে, আমরা সবাই যদি সেখানে যাই তাহলে তো ও আমাদের সবাইকে গাজর বানিয়ে রাখবে। তাই বলি, তুমি বনের সবাইকে ডেকে ঈগলের উপর নজর রাখো, আর আমি আমাদের তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ টুনি, তুই একদম ঠিক কথা বলেছিস। এরপর সুখী বনের পাখিদের বাড়িতে চলে যায়, আর টুনি তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে এবং খুঁজতে খুঁজতে সে তান্ত্রিকের দেখা পেয়ে যায়। তান্ত্রিক বাবা, আপনি এখানে? আমি সে কখন থেকে আপনাকে খুঁজে চলেছি। আমাকে এত রাতে তুই খুঁজছিস কেন? বড় কোনো বিপদ হয়েছে নাকি? এরপর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে, আর সব শুনে তান্ত্রিক খুব তাড়াতাড়ি টুনির সাথে উঠতে থাকে। আর উঠতে উঠতে তারা গাজরের ক্ষেতের কাছে চলে আসে। ওই তো তান্ত্রিক বাবা এসেছেন, চলো সবাই এখন তান্ত্রিক বাবার কাছে যাই। তোর এত বড় সাহস, আমার বনে এসে পাখিদের গুম করে নিয়ে যাচ্ছিস? তাড়াতাড়ি সব পাখিদের আমার সামনে নিয়ে আয় বলছি। সবাই কিনা তোকে আমার কাছে নিয়ে এসেছে, কিন্তু কেউ এটা জানে না যে আমি কত বড় জাদুকর। তোর মতো 5টা তান্ত্রিককে জাদু করে গাজর বানাতে পারবো, আবার আগুন জ্বালিয়ে দিয়ে মেরে ফেলতেও পারবো। তাহলে আমাকে গাজর বানিয়ে দেখা দেখি। এরপর ঈগল তার জাদু প্রয়োগ করতে থাকে, আর তান্ত্রিক উল্লু পেঁচা তার জাদু দিয়ে ঈগলের সব জাদু শক্তি কেড়ে নেয়। তান্ত্রিক বাবা, আমাকে আমার জাদু শক্তি ফিরিয়ে দাও। আমি সত্যি বলছি, সবাইকে মুক্ত করে দিয়ে এই বন ছেড়ে চলে যাব। সেই সুযোগ যে তুই আর পাবি না, শয়তান জাদুকর। এ কথা বলে তান্ত্রিক ঈগলের শরীরে আগুন জ্বালিয়ে দেয়, আর ঈগল সেই আগুনে পুড়তে পুড়তে সেখানেই মারা যায়। তারপর তান্ত্রিক কালু, শালিক ও কবুতরকে গাজর থেকে পাখি রূপে নিয়ে আসে। তান্ত্রিক বাবা, আপনি ওই ঈগলকে শাস্তি দিন। ও আমাদের শাস্তি দিয়েছি, তোদের আর কোনো ভয় নেই। আর শোন,
অচেনা পাখি বনে এসে কোনো কিছু কিনতে চাইলে বা থাকতে চাইলে তার পরিচয় যাচাই বাছাই করে তারপর থাকতে দিবি, কেমন? এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর সবাই তাদের বাড়িতে ফিরে আসে। টুনি, এই টুনি, আমরা মনে হয় আমবাগানের ভিতরে চলে এসেছি, কিন্তু সেই ড্রাগন বাড়িটা তো খুঁজে পাচ্ছি না। টোনা, টোনা, ওই দেখো দূরে একটা ড্রাগন বাড়ি দেখা যাচ্ছে। তুমি কি ওই বাড়িটাকেই খুঁজছো? আরে সত্যি তো। হ্যাঁ টুনি, চলো চলো, আমার সাথে চলো। এ কি, কারা তোমরা আর এখানে কেন এসেছো? মানে আমরা আপনার আশ্রমের এক বাচ্চাকে দত্তক নিতে এসেছি, আর সেই বাচ্চাটি যেন খুবই ভদ্র স্বভাবের হয়। আচ্ছা, এরকম বাচ্চা এখানে পাওয়া যাবে কি? হ্যাঁ ম্যাম, এরকম একটা বাচ্চা আছে আমাদের আশ্রমে, আপনারা আমার সাথে আসুন। এরপর ইগলি টোনা ও টনিকে নিয়ে বাচ্চাদের কাছে চলে যায়। আর সেখানে যাওয়া মাত্রই টনির চোখে পড়ে একা বসে থাকা সেই মেয়েটির ওপর। ঠিক তখনই ইগলি বলে ওঠে, ওই যে ওই বাচ্চাটি বসে আছে, ওর নাম হচ্ছে টুকি। ও আমাদের আশ্রমের সব থেকে ভদ্র মেয়ে। ম্যাডাম, তাহলে আমরা টুকিকে আমাদের মেয়ে হিসেবে নিতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি এক্ষুনি ডকুমেন্ট তৈরি করছি। এরপর ইগলি ডকুমেন্ট তৈরি করে টুকিকে টোনা ও টুনির হাতে তুলে দেয়। এরপর টোনা ও টুনি টুকিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। এরপর দুজনে টুকির সাথে খুব আনন্দের দিন কাটাতে থাকে। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। ও ও মা গো, মাথাটা যেন কেমন করছে, একটু বিশ্রাম নিলে হয়তো ঠিক হয়ে যাবে। টুকি মা, টুকি, টুকি মা। কি হয়েছে মা, ডাকছো কেন? মারে, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই আমি বিশ্রাম নিতে যাচ্ছি। তুই যেন বাড়ির বাইরে যাস না, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি বিশ্রাম করতে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর টোনাও দরজায় এসে দাঁড়িয়ে যায়। টুনি, এই টুনি, দরজা খোলো, আমি এসে গেছি। ওরে বাবা, টুকি মা এসেছে। তোর মা কোথায় রে মা? ও বুঝেছি, তোর মা হয়তো ঘরেই আছে। চল চল ভিতরে চল। কি ব্যাপার, টুনি আজ এত সকাল সকাল ঘুমিয়ে পড়েছে? এর আগে কখনো তো এমন হতে দেখিনি। টুনি, এই টুনি। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে? নিশ্চয়ই তোমার কাজে মন বসছিল না, তাই না? এসব তুমি কি বলছো টুনি? রাত হয়ে গেছে, আর তুমি কি না বলছো আমি তাড়াতাড়ি এসেছি? তোমার মাথা ঠিক আছে তো? হায় হায় রে, সকাল থেকে কখন রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই হয়তো। কিন্তু টোনা, তুমি এখন কি খাবে? আমি তো রান্নাও করিনি। কিন্তু মা, টুকি তো খাবার বানিয়েই ফেলেছে। আরে বাহ, আমাদের মেয়ে তো দেখি রান্নাও করতে পারে। এরপর সবাই রান্নাঘরে চলে যায়। আর সেখানে গিয়ে এতগুলো খাবার রান্না করা দেখে টুনি অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? এত ছোট একটা মেয়ে কি করে এতগুলো খাবার রান্না করতে পারে? না না, এই মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো অজানা রহস্য আছে, আর সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনাও কাজে চলে যায়। তখনই টুনি টুকির ঘরে চলে আসে। শোন রে মা, আমি একটা কাজের জন্য বাইরে যাচ্ছি, তুই একটু রান্নাটা করে রাখিস, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি কাজের অজুহাত দেখে রান্নাঘরের জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে টুকি রান্নাঘরে আসার সাথে সাথেই টুনি লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে। আর কিছুক্ষণ পরে সে দেখতে পায় রান্নাঘরে থাকা একজন টুকি দুইজন টুকি হয়ে গেছে, আর দুই টুকি মিলে খুব দ্রুত রান্না করছে। ও মা গো, হে আমি কি দেখলাম? দুটো টুকি? না না, এটা কোনো অশুভ আত্মার কাজ হবে, আর সেই অশুভ আত্মাই হয়তো আমার মেয়েটাকে ভর করেছে। আমি আজই তান্ত্রিক বাবার কাছে যাব। এরপর টুনি তান্ত্রিক বাবার কাছে চলে যায় আর তান্ত্রিক বাবাকে নিয়ে বাড়িতে চলে আসে।
আসুন বাবা, ভিতরে আসুন। ডাক, সেই অদ্ভুত মেয়েটাকে ডাক। মা টুকি, এদিকে আয় তো মা। ও, এটাই তাহলে সেই মেয়ে। হ্যাঁ তান্ত্রিক বাবা, আপনি আমার মেয়েটাকে রক্ষা করুন। এরপর তান্ত্রিক টুকির উপর মন্ত্র পড়ে আর পানি ছেটাতে থাকে। ঠিক তখনই তান্ত্রিকের হার্ট অ্যাটাক হয়ে যায় আর তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই টুকি তার হাতটা তান্ত্রিকের বুকে রাখে আর সাথে সাথেই তান্ত্রিক সুস্থ হয়ে যায়। আমাকে তুই ক্ষমা করে দে রে মা। আজ হয়তো তোর কারণেই আমি জীবন ফিরে পেলাম। আমি বুঝে গেছি তুই কোনো সাধারণ মেয়ে না। এসব আপনি কি বলছেন বাবা? এটা নিশ্চয়ই ওই অশুভ আত্মার কাজ। না রে মা, তোর মেয়ের মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে। আমার মনে হচ্ছে এ এক অলৌকিক মেয়ে। তান্ত্রিক টুনিকে অনেক ভালো ভালো কথা বলে গেলেও টুনির মন কিছুতেই তা বিশ্বাস করছিল না। যদি টুকির কিছু ক্ষতি হয়ে যায় এই ভয়ে টুনি টোনাকে গিয়ে সব কথা খুলে বলে। আর টুনির মুখে সব কথা শুনে টোনা বলে, আমাকে নতুন করে কিছু বলতে হবে না। আমাদের মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় তা আমি আগে থেকেই জানতাম। এখন যখন তুমি জেনেই গেছো, তাহলে তোমার থেকে লুকিয়ে আর কোনো কাজ নেই। আমরা যখন শহর থেকে বনে আসছিলাম। এ কি, আমার টুনি কথা বলছে না কেন? টুনি, হ্যাঁ টুনি, কি হলো তোমার? কথা বলো টুনি, কথা বলো। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। টুনি, টুনি, আমি তোমার কিচ্ছু হতে দিব না টুনি, কিচ্ছু হতে দিব না। এরপর আমি তোমাকে অনেকবার করে ডাকি, কিন্তু তুমি কোনো সাড়া দাওনি। তারপর আমি ভেবেই নিলাম তুমি আর পৃথিবীতে নেই। আর এমন সময় কোথা থেকে এক মেয়ে এসে তোমার বুকে হাত রেখে তোমাকে ডাকতে শুরু করে। ওঠো মা, ওঠো, তোমার কিচ্ছু হয়নি, ওঠো মা। ঠিক তখনই তোমার ক্ষত মুছে যেতে শুরু করে। আর তখনই আমি বলে উঠলাম, হ্যাঁ মেয়ে, কে তুই? আর তোর স্পর্শে আমার টুনির ক্ষত মুছে যাচ্ছে কি করে? আমি তোমাকে সব বলবো, কিন্তু এ কথা তুমি কখনো কাউকে বলবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন বল দেখি, কে তুই আর তুই থাকিস কোথায়? আমি হলাম অলৌকিক ক্ষমতা জানা একটা মেয়ে। আমার নাম টুকি আর আমি দূরের ওই আমবাগানের ভিতরে এক আশ্রমে থাকি। আমার টুনি কি সুস্থ হয়ে উঠবে? হ্যাঁ আঙ্কেল, তবে একটু সময় লাগবে। তুমি মাকে নিয়ে আমার সাথে এসো। তখন থেকে দেখছি তুই ওকে মা বলে ডাকছিস। আচ্ছা, তোর কি মা নেই? না আঙ্কেল, আমার কেউ নেই। এসো তাড়াতাড়ি এসো। এরপর এই টুকি আমাদেরকে সেই ড্রাগন বাড়িতে নিয়ে যায়। আর সেদিন সবাই নাকি সফরে গিয়েছিল, এজন্য পুরো আশ্রম ফাঁকা ছিল। তাই আমরা সেই দিনটা ড্রাগন বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আর পরের দিন সকাল হতেই তোমার জ্ঞান ফিরে আসে আর আমি তোমাকে নিয়ে বাড়িতে চলে আসি। তুই আমার জীবন বাঁচিয়েছিস। তোকে পেয়ে আমরা ধন্য হয়েছি রে মা, ধন্য হয়েছি। কোনো এক সময় হয়তো আমরা সৃষ্টিকর্তার খুব পছন্দের ছিলাম, আর এজন্য হয়তো সৃষ্টিকর্তা তোকে আমার কাছে পাঠিয়েছে। যার মনে কোনো অহংকার নেই বা ছলনা নেই, শুধুমাত্র সেই আমার এই অলৌকিক ক্ষমতার সুখ উপভোগ করতে পারে। সুন্দরবন নামে এক বনে এক জাদুকরি ডাইনি বাস করত। আর সে ডাইনি অন্যের আয়ু চুরি করে বেড়াতো। সে আয়ু দিয়ে নিজের শক্তি দ্বিগুণ করত। আর বনের পাখিরা যেন তাকে চিনতে না পারে, এজন্য সে এক বৃদ্ধা পাখির রূপ নিত। কেউ কি আছিস বাবা? হ্যাঁ বুড়িমা, তোমার কিছু সবজি লাগবে নাকি? না রে বাবা, আমার কোনো সবজি লাগবে না। আসলে আমি চোখে দেখতে পাই না। তাই তুই যদি আমাকে একটু বাজারটা পার করে দিতিস তাহলে খুব উপকার হতো রে বাবা। হ্যাঁ হ্যাঁ, কেন দিব না। এসো বুড়িমা, আমার সাথে এসো। এরপর তোতা সেই অন্ধ বুড়িকে বাজার পার করে দেয় আর তারা একটা নির্জন পরিবেশে চলে যায়। চারদিকে কাউকে দেখা যাচ্ছিল না। আর এমন সময় সেই অন্ধ বুড়ি নিজের রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর এক ডাইনি রূপে পরিণত হয়। আমাকে রাস্তা পার করে দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। এবার আমি তোর আয়ু নিয়ে শক্তিশালী
কথা শুনে তোতা অনেক ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে যেই না পালাতে ধরে, ঠিক তখনই ডাইনি তার সামনে এসে দাঁড়ায়। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার উপকার করলাম, আর তুমি কিনা আমাকে মেরে ফেলতে চাইছো? এটা কখনো হয় নাকি? এরপর ডাইনি তোতার কোনো কথা না শুনে তার জাদু শক্তি দিয়ে তোতার থেকে সমস্ত আয়ু কেড়ে নেয়। আর সাথে সাথেই তোতা মারা যায়। আর ডাইনি আবারও সেই বুড়ি রূপে পরিণত হয়ে যায় আর বিকট সুরে হাসতে থাকে। দুটো ভিক্ষা দিবি রে মা? হ্যাঁ বুড়িমা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এ নাও বুড়িমা, সৃষ্টিকর্তা তোকে বাঁচিয়ে রাখুক রে মা। এই কথা বলে বুড়িমা আবারও ডাইনি রূপ ধারণ করে আর টিয়ের আয়ু কেড়ে নিয়ে টিয়েকেও মেরে ফেলে। সবার আয়ু নিব আমি, সবার আয়ু কেড়ে নিব, সবার আয়ু নিয়ে আমি অমর হয়ে যাব, অমর। শুনুন শুনুন শুনুন, মোড়ল বাবুর বাড়ির সামনে এক বিশাল পুকুর খনন করা হবে। তাই যারা যারা পুকুর খনন করবে, মোড়ল বাবু তাকে দ্বিগুণ দামে পারিশ্রমিক দিবেন। আর যারা যারা কাজ করতে ইচ্ছুক, এক্ষুনি আমার মাইকের সামনে আসুন। শুনুন শুনুন শুনুন। বনের সবাই কোথায়? কাজের কথা শুনে কেউ কাজ করতে এলো না কেন? এরকম তো এর আগে কখনো হয়নি। এরপর কালু কোনো কাজের লোক খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায় আর মোড়ল বাবুকে গিয়ে বলে, না কর্তা বাবু, পুকুর খননের জন্য কাউকে পেলাম না। এ কি কাণ্ড! বনে কি কেউ নেই যে আমার পুকুর খননের কাজ করবে? না কর্তা বাবু, আমি খবর পেয়েছি আমাদের বনে নাকি কোনো এক বুড়ি প্রবেশ করেছে, যে কিনা যাকে পাচ্ছে তার আয়ু কেড়ে নিচ্ছে। তাই হয়তো ভয় পেয়ে কেউ ঘর থেকে বের হচ্ছে না। আরে, এ তো মহা বিপদ এসে গেছে। এই কালু, এক্ষুনি খবর দে যে ওই বুড়িকে আমার কাছে ধরে আনতে পারবে, আমি তাকে 100টা হিরে দিব। ওরে বাবারে, 100টা হিরে! এতগুলো হিরে পেলে তো আমাকে আর কর্তা বাবুর চাকর হয়ে থাকতে হবে না। কাউকে বলার আগে আমিই যাব সেই বুড়ির খোঁজে, আর পেয়ে যাব 100টা হিরে। এরপর কালু একটা সাইকেল নিয়ে বুড়ির খোঁজে চলে যায় আর কিছুক্ষণ পর সে একটা গুহার কাছে চলে আসে। তুমি কি আমাকে আয়ুচোর বুড়ির সন্ধান দিতে পারবে? কেন রে, তুই তার সন্ধান জেনে কি করবি শুনি? ওই বুড়িমাকে একবার যদি মোড়ল বাবুর কাছে নিয়ে যেতে পারি, তাহলে আমি 100টা হিরে পাবো। বলো বুড়িমা, আমাকে তার সন্ধান বলো। শালিকের কথা শুনে সেই বুড়ি আবারও তার ডাইনি রূপে ফিরে আসে আর বলে, এই যে আয়ুচোর বুড়ি তোর সামনে, নিয়ে যাবি, নিয়ে যাবি আমাকে তোর সাথে, নিয়ে যাবি। এই কথা বলে ডাইনি শালিকের থেকেও আয়ু কেড়ে নেয় আর শালিকও সাথে সাথে মারা যায়। আর কালু আড়াল থেকে ডাইনিকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর এর জন্য সে সেখান থেকে ফিরে যায়। মা, ও মা, আমার অসুখকে সেরে উঠবে না? আমি কি আগের মতো কনেকদের সাথে স্কুলে যেতে পারবো না মা? বলো না মা, বলো না। পারবি রে মা, পারবি। তুই আবারও স্কুলে যেতে পারবি। তোর ঔষধ কেনার জন্য বনের সবার কাছে ভিক্ষা চাইতে গিয়েছি, কিন্তু ভিক্ষা করে কি আর 2 লাখ টাকা জোগাড় করা যায় রে? তোর যে অনেক বড় একটা রোগ হয়েছে রে মা। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি আজই মোড়ল বাবুর কাছে যাব আর তোর জন্য কিছু টাকা ধার চাইবো। এই কথা বলে টুনিও মোড়ল বাবুর বাড়ির দিকে চলে যায়। পেয়েছি কর্তা বাবু, আয়ুচোর বুড়ির সন্ধান আমি পেয়েছি। তাই নাকি? এ তো বেশ ভালো খবর। তা সেই বুড়িকে ধরে আনলি না কেন? আগে আমার পুরো কথাটা তো শুনুন। ওই বুড়ি যে সত্যিকারের বুড়ি নয়, ওটা যে একটা ডাইনি। কর্তা বাবু গো, এবার তো মনে হয় আমাদের বনে কেউ বেঁচে থাকবে না। আমারও তো তাই মনে হচ্ছে রে কালু। হায় হায় রে, কেউ কি নেই যে 100টা হীরের বিনিময়ে ওই ডাইনিকে শেষ করতে পারবে?
আমি পারবো মোড়ল বাবু, আমি পারবো। তবে আমার সাথে কয়েকজন বাচ্চাকে পাঠিয়ে দিতে হবে। আর এর জন্য আমার 100টা হিরে চাই না, শুধুমাত্র আমার অসুস্থ মেয়েটাকে সুস্থ করার জন্য 2 লাখ টাকা দিলেই হবে। টুনির কথায় মোড়ল বাবু রাজি হয়ে যায়। এরপর টুনি কয়েকজন বাচ্চাকে সাথে নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায় আর ডাইনিকে জব্দ করার জন্য একটা বোতলে পানি পড়া নিয়ে আসে আর সোজা ডাইনির গুহার সামনে চলে আসে। তার মানে তুমি সেই ডাইনি রূপী বুড়ি যে কিনা আমাদের বনের পাখিদের আয়ু কেড়ে নিচ্ছ? হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি হলাম আয়ুচোর বুড়ি, আর এখন তোর আয়ুটা আমি কেড়ে নিয়ে নেব। না ডাইনি, তুমি আমার আয়ু নিও না। তাছাড়া আমি তো তোমার উপকার করতে এসেছি। উপকার? কি উপকার শুনি? দেখো, আমরা তো যথেষ্ট বড় হয়ে গেছি, তাই আমাদের আয়ু খুবই অল্প। কিন্তু এই বাচ্চাদের আয়ু এখনো সবটাই পড়ে আছে। তাই আমি এই বাচ্চাদেরকে তোমার আয়ু বাড়ানোর জন্য এখানে নিয়ে এসেছি। আরে, তুই তো বেশ বুদ্ধিমতী। এই কথাটা তো আমি ভেবে দেখিনি। ভালোই করেছিস, এর জন্য তোকে আমি ছেড়ে দিব। কিন্তু এখন এই বাচ্চাদের সম্পূর্ণ আয়ু নিয়ে নিব। না, আগে আমার কথাটা তো শোনো। শুনেছি বাচ্চারা অনেক নিষ্পাপ হয়, এজন্য এদের আয়ু নিতে হলে তোমাকে ধ্যানে বসতে হবে। তবেই তুমি এদের আয়ু নিতে সার্থক হবে, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে, তবে তাই হোক। তুই এক্ষুনি যজ্ঞের আয়োজন কর। এরপর ডাইনি যেই না চোখ বন্ধ করে যজ্ঞে বসে যায়, ঠিক তখনই টুনি তার হাতে থাকা পড়া পানি যজ্ঞের আগুনে ছিটিয়ে দেয়। আর সাথে সাথেই যজ্ঞের আগুন ডাইনির চারদিকে ছড়িয়ে যায় আর ডাইনি আগুনে জ্বলতে থাকে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। আমি তোদের ছাড়বো না। তোরা আমাকে বোকা বানিয়েছিস। বুদ্ধিমতী টুনি, তোর বুদ্ধির ফাঁদে পা দিয়ে আমি ধ্বংস হয়ে গেলাম। তোকে আমি ছাড়বো না। এরপর ডাইনি চিৎকার করতে করতে মরে যায় আর বাচ্চাদেরকে নিয়ে টুনি মোড়লের বাড়িতে চলে আসে আর মোড়লকে গিয়ে ডাইনির ধ্বংস হয়ে যাওয়ার কথা খুলে বলে। সত্যি টুনি, তোর অনেক বুদ্ধি। আজ তোর বুদ্ধির জন্য বনবাসীরা রক্ষা পেলাম। তাই তুই 2 লাখ টাকা নয়, 100টা হিরে পাওয়ারই যোগ্য। কালু, এই কালু, এক্ষুনি টুনিকে 100টা হিরে এনে দে। এরপর কালু টুনিকে 100টা হিরে এনে দেয় আর সেই হিরে বিক্রি করে টুনি তার মেয়ের চিকিৎসা করায়। আর কিছুদিনের মধ্যেই টুনির মেয়ে সুস্থ হয়ে যায়।